জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবস ঘিরে দুর্নীতিমুক্ত দেশের প্রত্যাশা। বাঙালির ঐক্যের অনন্য উদাহরণ স্বাধীনতা যুদ্ধ ৭১। ২০২৫ সালে যেন আমরা স্বাধীনভাবে বলতে পারি যে এটাই আমাদের বাংলাদেশ। আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। যে দলে আসুক না কেন প্রত্যেকের কাছে সমান অগ্রাধিকার থাকবে, এটাই আমরা আশাবাদী। ৭০ নির্বাচনের পরেও নির্বাচিত সরকার গঠনের পথে বাধা সৃষ্টি করে গণহত্যা শুরু করলো এবং গণহত্যা শুরু করার প্রতিবাদেই স্বাধীনতা যুদ্ধ। লাল সবুজের আলোয় ঝলমলে রাজধানীতে বিজয়ের আবহাওয়া, আলোকসজ্জা উপভোগে নগরবাসী। সুন্দর এত আলোকসজ্জা এরকমটা সবসময় দেখা হয় না। লাল সবুজ লাইটিং করা হয়েছে, খুবই সুন্দর দেখাচ্ছে। এই যে লাইটিংটা দেখছি মনে হচ্ছে যে আমাদের কালকে যে একটা উৎসব, আনন্দের দিন, আমাদের যে বিজয় হয়েছিল এই দিনটা আমাদের মনে করিয়ে দিচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকার থাকবে কতদিন, নির্বাচনী বা কবে জানার অধিকার আছে জনগণের, বললেন তারেক রহমান। ৭১-এর পর মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। ১৬ ব্যাংক ও ৭ ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিম কোড দেনা ৫০,৫০০ কোটি টাকা, হাইকোর্টকে কেন্দ্রীয় ব্যাংক। রূপপুরের অর্থ লোপাটে হাসিনা জয়ের দুর্নীতি তদন্তের রুল। সমঝোতা করেই চাঁদাবাজির হাত বদল, শুল্ক কমালেও প্রভাব নেই বাজারে, বললেন অর্থ উপদেষ্টা। অর্থনীতিতে সংস্কার না হলে স্থিতিশীল হবে না রাজনীতি, মন্তব্য দেবপ্রিয়র। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পূর্ব তিমুরের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ, যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টা। বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী দুই দেশ। ২ দফায় মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। হাসিনা আমলে অবসরে পাঠানো ৭৬৪ জন ফিরে পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা, জানালেন জনপ্রশাসন সচিব। ৭১-এর বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জনগণের প্রত্যাশা, সবার প্রচেষ্টায় এবারের বিজয় দিবস হবে উৎসব মুখর। সাভার থেকে ধ্রুব ব্যানার্জি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম। এক প্রজন্মের হাতে গড়ছে আরেক প্রজন্ম। বিজয় দিবসের একদিন আগে নিরাপত্তার স্বার্থে বন্ধ জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক। তাতে কি চোখে স্বপ্ন নিয়ে চাচা হান্নানের কাছে ছোট্ট আত্মাব জানছে স্বাধীনতাকে। দশতে আইসি আমি আনন্দ করার জন্য, ভিতরে ঢোকার জন্য আইলাম, তাই যে বন্ধ তা জানি না, তাও ভালো লাগছে। তফাতে দেখতে পাচ্ছি সৌন্দর্য লাগছে। লাল সবুজের মিশ্রণ, সঙ্গে রং তুলির আঁচড়। শিশু কিশোরের হাতে ফুটে উঠছে এক খণ্ড বাংলাদেশ। স্মৃতিসৌধ না দেখতে পারার আক্ষেপ ম্লান হয়েছে তার কাছে। অনেক দূর থেকে এসেছিলাম, এসে দেখতে পারি। যে দলে আসুক না কেন প্রত্যেকের কাছে সমান অগ্রাধিকার থাকবে, এটাই আমরা আশাবাদী। এছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারি না। ঢুকতে পারি নাই দেখে খারাপ লাগছে, দেখে ভালো লাগছে। সকাল থেকেই ব্যস্ততা পিছু ছাড়েনি জাতীয় স্মৃতিসৌধের কর্মকর্তা কর্মচারীদের। প্রধান সড়কে কার্পেটিং, রঙিন ফটকে শেষবার রঙের আঁচড়, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ চলছে নানা কর্মযজ্ঞ। ব্যান্ডিং, পিভিসি, লোপার, রং এগুলাই করা হয়েছে। এখন ওই টুকিটাকি কাজ যে ফিনিশিং আছে, এই ফিনিশিংটা দিলে আমাদের কাজ শেষ হবে। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই শ্রদ্ধা জানানোর জন্য লাখো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। সেই উদ্দেশ্যে সৌন্দর্য বর্ধনের কাজ যেমন করা হয়েছে, তেমনি করেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। 5 স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে 48 একরের স্মৃতিসৌধ এলাকা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। আশেপাশের জেলায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি 16 ডিসেম্বর ভোর থেকে আমিনবাজার নবীনগর সড়কে যান চলাচল থাকবে সীমিত। ঢুকতে পারছি না, তো অবশ্যই নিরাপত্তাটা অনেক কঠোরভাবে হচ্ছে। 5 স্তরের নিরাপত্তা এখানে বজায় রাখছে। আমরা দেশের সকল জনগণকে বলবো যে আপনারা আসেন। গণ অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস, তাই প্রত্যাশাও আছে অনেক। কিছু সন্ত্রাসী আছে, এগুলোকে প্রতিহত করা উচিত। ২০২৫ সালে যেন আমরা সেই মুক্ত আকাশের মতো, একদম মুক্ত, যে পাখি মুক্ত আকাশ হবে, ঠিক ওইরকম যাতে আমরা স্বাধীনভাবে বলতে পারি যে এটাই আমাদের বাংলাদেশ। স্বাধীন দেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে চলতে হবে। আমরা সঠিকভাবে আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে।
16 ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির সূর্য সন্তানদের উদ্দেশ্যে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশি কূটনীতিক, বাংলাদেশ সফরে আসা পূর্ব তিমুরের রাষ্ট্রপতি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরপর স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের 54 বছর উদযাপনে বর্ণিল আলোয় সেজেছে তিলোত্তমা ঢাকা। সন্ধ্যার পর থেকেই লাল সবুজের আলোক ছটায় ঝলমলে আভা ফুটে উঠছে নগরের বিভিন্ন এলাকায়, যা মুগ্ধতা ছড়াচ্ছে নগরবাসীর মাঝেও। পাখির চোখে এ যেন এক নতুন ঢাকা। লাল সবুজের আলোর আভায় বর্ণিল চারপাশ। 54তম বিজয় দিবসের আগের রাতে এভাবেই সেজে উঠেছে তিলোত্তমা ঢাকা। হালকা শীতের আমেজে নগরীতে নেমেছে বিজয় উৎসবের আবহ। সড়ক থেকে সড়ক, সঙ্গে অলিগলি পর্যন্ত চোখে পড়ছে শুধুই পতাকা রঙের আলোর আভা। সন্ধ্যার পর থেকে ক্রমেই আলোকিত হতে থাকে নগরী। মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, আগারগাঁয়ের অধিকাংশ সরকারি বেসরকারি ভবন বর্ণিল আলোকচ্ছটাই নতুন রূপে ধরা দিয়েছে নগরবাসীর চোখে। নগর জুড়ে এই আলোর বিকিরণে ফুটিয়ে তোলা হয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য আর দেশপ্রেমের অনুভূতি, যা স্মরণ করিয়ে দিচ্ছে লাখো প্রাণের রক্তে লেখা বিজয়ের কথা। লাল সবুজ লাইটিং করা হয়েছে, খুবই সুন্দর দেখাচ্ছে। দীর্ঘ 9 মাস সংগ্রাম করে এই যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। এই 16 ডিসেম্বর উপলক্ষে যেই সাজানোগুলো, এগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। বাহারি এসব আয়োজনে বিজয়ে আলোর রশ্মি মাখতে সড়কে সড়কে দেখা যায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি। এই যে লাইটিংটা দেখছি, মনে হচ্ছে যে আমাদের কালকে যে একটা উৎসব, আনন্দের দিন, আমাদের যে বিজয় হয়েছিল, এই দিনটা আমাদের মনে করিয়ে দিচ্ছে। ওটা প্রতিদিনই এই রাস্তা থেকে যাওয়া আসা করি, কিন্তু এত সুন্দর, এত আলোকসজ্জা এরকমটা সবসময় দেখা হয় না। সব ভবনগুলো আলো দিয়ে সাজানো হয়েছে, আমার খুব ভালো লাগছে। আমরা ফ্যামিলি সহ সেলফি তুলতে এসেছি। রাত পোহালেই বিজয়ের নতুন ভোর, নতুন যাত্রায় পা বাড়াবে 54 বছর বয়সী প্রিয় বাংলাদেশ। দিনভর নানা কর্মসূচিতে উদযাপনে মাতবে পুরো দেশ। শহর জুড়ে মিটিমিটি জ্বলে ওঠা এই লাল সবুজের আলোকসজ্জা বলছে শহীদদের রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা পতাকার কথা। স্মরণ করিয়ে দিচ্ছে যতই বাধা আসুক, সকল অপশক্তিকে রুখে দেবার। প্রাণের বিনিময়ে হলেও বাঁচাবে এই সোনার বাংলাকে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী রোডম্যাপ ও কাজের হিসাব দিতে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা অস্বস্তি বোধ করলে তা উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭১-এর পর থেকে আওয়ামী লীগ দেশের মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে বলে মন্তব্য বিএনপির অন্য নেতাদের। বিএনপির বিজয় দিবসের আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। দলের সিনিয়র নেতারা সভায় যোগ দিয়ে বলেন, নানা রকম উস্কানি দিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচাররা। অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন দেবে তা জানার অধিকার জনগণের আছে মন্তব্য করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচনের রোডম্যাপ জানতে চাইলে যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি দেখা দেয় তবে তা জন আকাঙ্ক্ষা বিরোধী। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন, আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। পরিবর্তনের ফসল ঘরে তুলতে হবে মন্তব্য করে নেতারা বলেন, জনগণের প্রতি দায়বোধ থেকেই ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি। মহাসচিব বলেন, জনগণের স্বপ্ন নিয়ে খেলাই আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছিল। সবচেয়ে বেশি যে প্রয়োজন, আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে, এবং সেটাই হবে একমাত্র যোগ্য কাজ।
বিলম্ব না করে জনগণকে নির্বাচনমুখী করতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতারে অভিযান কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৫ম বৈঠক শেষে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকার যারা বাইরে আছেন এবং এখনো নানাভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন, বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। তবে আগামীকালকেও আমরা দেখেছি যে তারা কর্মসূচি ঘোষণা করছে। এর আগেও বিভিন্ন সময় আপনারা দেখেছেন কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু আসলে আদতে কোনো কর্মসূচি হয় নাই। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সজাগ দৃষ্টি, সতর্ক দৃষ্টি রাখবে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার কেউ ষড়যন্ত্র করতে না পারে। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনা পরিবারের $5 বিলিয়ন লোপাটের অভিযোগ তদন্তে দুদকের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এদিকে বাংলাদেশ ব্যাংকও বেক্সিমকোর অনিয়মের খতিয়ান দাখিল করেছে উচ্চ আদালতে। 23 আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দেনা 50,000 কোটি টাকারও বেশি। $13 বিলিয়ন পেয়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন লোপাট হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়। এর সূত্র ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে রিট করা হয়। রোববার শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ অনুসন্ধানে দুদকের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। দুদকের লার্নেড লয়ার আমাদের ইনফর্ম করেছেন যে এক্ষেত্রে আমাদের রিটটি দায়ের করার পরে এই বিষয়ে দুদকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং তারা প্রিলিমিনারি কিছু ইনভেস্টিগেশন ওয়ার্ক অলরেডি করেছেন। রুলের টার্মটা বলেছেন যে দুদকের ইনঅ্যাকশন কেন অবৈধ ঘোষণা করা হবে না। একই দিন বেক্সিমকো গ্রুপের অনিয়মের খতিয়ান হাইকোর্টে দাখিল করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই প্রতিবেদনে বলা হয় 30 নভেম্বর পর্যন্ত 16 ব্যাংক ও 7 ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিমকোর দেনা রয়েছে 50,500 কোটি টাকা, যার মধ্যে ক্লাসিফাইড ছিল 31,075.67 কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজ 16টা ব্যাংক এবং 7টা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন সংগ্রহ করেছে। বাংলাদেশ ব্যাংক অনিয়ম এবং বেআইনি এই দুইটাই তারা আইডেন্টিফাই করেছে এবং তারা লিগ্যাল অ্যাকশন নেওয়া শুরু করেছে। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 কন্যার বিরুদ্ধে 4টি এবং ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছে দুদক। মামলায় বেনজির পরিবারের বিরুদ্ধে প্রায় 75 কোটি টাকা এবং মতিউরের পরিবারের বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না মন্তব্য করে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, চাঁদাবাজির হাতবদল হওয়ায় কর ছাড়ের পরও নিত্যপণ্যের দাম কমছে না। আইবিএফবি আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও জানিয়েছেন, ব্যবসায়ীদের প্রণোদনা কমবে, তবে দিতে হবে যৌক্তিক কর। এ সময় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অর্থনৈতিক সংস্কার না হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা কঠিন। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগের পাশাপাশি কর ছাড়ও দিয়েছে সরকার, তবে সেই ছাড়ের পরও বাজারে তার কোনো প্রভাব নেই। রাজধানীর গুলশানে আইবিএফবির বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা আক্ষেপ করে বলেন, বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না, শুধুমাত্র চাঁদাবাজির হাত বদল হয়েছে, তাই কর ছাড়ের পরও কমছে না নিত্যপণ্যের দাম। পলিটিক্যাল কম্প্রোমাইজ রিফিগার, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি ইজি। আপনি 2-3 রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারে, আবার যারা প্রসপেক্টিভ আসবে, আর লোকাল। সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতি সহ যে কোনো সংস্কারের আগে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে। রাজনীতির পথরেখাকে কতখানি আমরা সুগম করতে পারবো, আমরা কতখানি সংস্কারকে আরো বেশি গভীর করতে পারবো, তা পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো। এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে এখন থেকেই কাজ শুরুর পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।
রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য পূর্ব তিমুরের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ঢাকা সফররত দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দুপুরে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বাণিজ্যিক সম্পর্ক জোরদার আগ্রহী হয়েছে এই দুই দেশ। সই হয়েছে কূটনৈতিক ও কৌশলগত সমঝোতা স্মারক। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন রোববার সকালে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে গার্ড অফ অনার দেয়া হয় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসেন রামোস হোর্তাকে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ ও পূর্ব তিমুরের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়। আলোচনা হয় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে। এ সময় দুই দেশের মধ্যে কৌশলগত বিষয়ে সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন শান্তিতে দুই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হোসেন রামোস হোর্তা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন তিনি। economic trade relations, and I think we can import more, Timor-Leste import more from Bangladesh. এদিকে আসিয়ানের সদস্য হতে যাচ্ছে পূর্ব তিমুর। রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য পূর্ব তিমুর সহায়তা করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। He is known as a great diplomat in the international circuit, so I hope we are looking forward to take advantage of that skill together with the friendship that he has for all countries. বাংলাদেশের বিপ্লব মানুষকে সুসংহত করবে বলে মনে করেন পূর্ব তিমুরের স্বাধীনতা যোদ্ধা হোসেন রামোস হোর্তে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। মহার্ঘ ভাতার আওতায় আসছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আর বঞ্চিত 764 জন পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা। সকালে সচিবালয়ে তথ্য জানান জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব মোখলেসুর রহমান। এদিকে ভোটের আগে প্রশাসন ঢেলে সাজানো সহ একগুচ্ছ সুপারিশ করেছে বিএনপি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশের পট পরিবর্তনের পর অন্যান্য খাতের মতো জনপ্রশাসনেও সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরপরেই দক্ষ, নিরপেক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে মাঠ পর্যায় থেকে পেশাজীবী সকল স্তরের নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুপারিশ নিচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। রোববার সকালে সচিবালয়ে কমিশনের সদস্য সচিব মোখলেসুর রহমানের কাছে সুপারিশ জমা দেয় বিএনপি। গত 15 বছরে প্রশাসনের দলবাজ, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা, ভোটের আগে প্রশাসন ঢেলে সাজানো, মেধাবী ও বঞ্চিতদের পদোন্নতি সহ একগুচ্ছ সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি। এই জনপ্রশাসন দিয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। পরপর 5 বছর থেকে 10 বছর পর্যন্ত দেখা গেছে কোনো মন্ত্রণালয়ে কোনো বিশেষ অফিসার বসে আছে, ওদেরকে এসব পদ থেকে বিদায় করে। কমিশনের সদস্য সচিব জানান, আগের সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তাদের পদমর্যাদা সহ আর্থিক সুবিধা দেবে সরকার। এছাড়া সকল সরকারি কর্মচারী পাবেন মহার্ঘ ভাতা। পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার। ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে। পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা দিয়ে ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে। এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এদিকে পদোন্নতি সহ বিভিন্ন দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে আওয়ামী লীগ সরকারের সময়ে বঞ্চিত কর্মকর্তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতির চাপে গেল 2 বছরে নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে 78 লাখ মানুষ। পাশাপাশি ঝুঁকিতে আছেন আরও 1 কোটি মানুষ। এমন দাবি করে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় খাদ্য সরবরাহ বাড়াতে আরও বেশি বরাদ্দ দেওয়ার পরামর্শ গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের। 2021-22 অর্থ বছরের পর চড়ে যাওয়া মূল্যস্ফীতির চাপ নিম্ন ও মধ্যবিত্তকে শুধু ব্যয় সংকোচন নীতিতে চলতেই বাধ্য করেনি, বরং গেল 2 বছরে নতুন করে 78 লাখ মানুষকে নামিয়ে দিয়েছে দরিদ্র সীমার নিচে। অন্যদিকে 1 কোটি মানুষকে ফেলেছে দারিদ্রতার ঝুঁকিতে। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড। মূল্যস্ফীতির সত্যিকার আজ বুঝতে তেল, পেঁয়াজ, ডিমের মতো 10 থেকে 15টি পণ্য নিয়ে নিত্য দরকারি সূচক বা ডিএনআই চালুর পরামর্শ দেওয়া হয়েছে পরিসংখ্যান ব্যুরোকে। যদি মাত্র এডিপির আমরা 2.3% বাজেট কাট করে এই 3টা সোশ্যাল প্রোটেকশন সিস্টেমে ব্যয় করি, তাহলে কিন্তু আমরা এই ব্যয়টাকে ডাবল করতে পারবো। দরিদ্র মানুষের জন্য
খরচটা আমরা ডাবল করতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা কংক্রিট রেকমেন্ডেশন। নিম্ন আয়ের মানুষের জীবনে স্বস্তি ফেরাতে খাদ্যভিত্তিক সামাজিক কর্মসূচিতে ব্যয় বাড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে। যেহেতু ইনফ্লেশনারি একটা প্রেশার আছে এবং অতিরিক্ত দরিদ্র মানুষের সংখ্যা, ভালনারেবল মানুষের সংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে তাদেরকে অ্যাড্রেস করার জন্য এই ফুড রিলেটেড যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলো আছে অথবা 9টা যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে সেইখানে কিছু রিলোকেট করা যায় কিনা। এ সময় জানানো হয় বিগত সরকার জিডিপির হিসাব 50% ভুল দিলেও তা এলডিসি থেকে উত্তরণের পথে বাধা তৈরি করবে না। তবে 2026 সালে চূড়ান্ত উত্তরণ করবে কিনা সরকারের সেটি দ্রুত পরিষ্কার করার তাগিদ দিয়েছে র্যাপিড। রাইট টাইম কিনা সেটা হয়তো আমাদের বিবেচনা করার ব্যাপার আছে। ওকে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি শিশুদের উৎসাহ যোগাতে ঢাকায় এসেছেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ আকাবা। সকালে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার প্লেপেন স্কুলে আয়োজন করা হয় এক্সপ্লোরিং স্পেস ইন্সপায়ারিং ইয়াং মাইন্ড শিরোনামের অনুষ্ঠান। স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর দেওয়ার মাধ্যমে অনুপ্রেরণামূলক আলাপচারিতায় অংশ নেন নাসার প্রধান নভোচারী জোসেফ। অনুষ্ঠান ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।